শাইলি দিয়ে বলা যেতে পারে নাকি? নমস্কার, দুপুরবেলা অনেক হয়ে গেছে, এখন আর বেশি আপনাদেরকে আমি আমার দিক থেকে অন্তত আটকে রাখবো না। খেতে দিতে পাচ্ছে তো নাকি? বাকি কাজকর্ম আছে সারাদিন। আমি দীপঙ্করকে বলছিলাম যে 15 মিনিট বলি, প্রথমে 25-30 মিনিট বলছিলাম, আমি সর্বনাশ করেছি। 25-30 মিনিট এখন বললে সবাই পালিয়ে যাবে। এবারে পালিয়ে হয়তো যাবেন না বিদ্যা মন্দিরের ছেলেরা দিনের শেষে, কিন্তু মনে মনে বাংলা ভাষায় প্রচুর গালাগালি করলে তখন আসলে একটু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা সহ সব ভাষারই দিন 1999-2000 থেকে বৈশ্বিকভাবে দিনটা পালন করে আসছি আমরা। আর তার অনেক আগে থেকে বাঙালিরা মনে মনে এবং ঘরে বাইরে পালন করে আসছি, কারণ আমাদের একটা ভাষাগত আন্দোলনের এবং অধিকারের ঐতিহ্য আছে 1952 থেকে যা সৃষ্টি, এবং যার পথ ধরে 21শে ফেব্রুয়ারি। কিন্তু আমি শুধু বাংলা ভাষা বলবো না, বলতে চাইছিও না। একটু ব্যক্তিগত কথা বলি। আজ থেকে 25 বছর আগে যখন আমি বাংলাপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র কলেজে, তখন একটা ছুটিতে এক সাধু বললেন যে, কিরে আমি হিমালয় যাচ্ছি, যাবি নাকি আমার সঙ্গে? আমি যাবো, চলুন। তো তার তখন হি ওয়াজ ইন বিটুইন ট্রান্সফার্স, তো তিনি বেলুড় মঠ থেকে বলে নিয়েছিলেন যে আমি কয়েকটা মাস একটু পাহাড় টাহাড় ঘুরে আসি, তারপরে আমাকে নতুন সেন্টার দেবেন। তো এই সময়টাতে আর কি হচ্ছিল। তো উনি বললেন যে তুই কত দূর অব্দি গেছিস? আমি বললাম যে আমি একবার দিল্লি গেছি, কিন্তু এতটা যাইনি যাওয়া। তো আচ্ছা চল, দিল্লি হয়েই যাবো। কনখল বলে একটা জায়গা আছে হরিদ্বারের কাছে, সেখানে বড় মিশন আছে, সেখানে যাবো। আর তারপরে আরো একটু উপরে ঋষিকেশ বলে একটা জায়গা আছে, সেখানে ঋষিকেশের কাছে দেরাদুন শহর থেকে একটু বাইরে কিষেনপুর বলে একটা ছোট্ট জনপদ আছে, সেখানে একটা আশ্রম আছে আমাদের, সেখানে একটু যাবো। তারপরে আমি আরো উপরে যাব, কিন্তু তুই ওই দিক যাবি, তারপর তোকে ছেড়ে দেবো। গেলাম, দিল্লি গেলাম, কনখল গেলাম। বিরাট বড় রামকৃষ্ণ মিশনের হসপিটাল সেন্টার, দিন রাত এক করে কাজ চলছে। আমাদের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান আছে শিশু মঙ্গল, যেটা তার হয়তো 10 গুণ বড় কাজের খবর। সেখান থেকে দেরাদুন গেলাম, খুব ছোট্ট সুন্দর একটা পাহাড়ি মুসৌরি রোডের ওপর একটা ছোট্ট একটা আশ্রম, খুব সুন্দর। আমি সেখানে ঘুরে বেড়াই, থাকি, নিজের মনে গান গাই, 2 দিন আছি সেখানে। যেমন সমস্ত রামকৃষ্ণ মিশনের সেন্টারে পাঠ আলোচনা এগুলো হয় না, সন্ধ্যাবেলা নানান সাধু বা নানান মানুষ এসে বলেন। তো ওটা তো উত্তরাখণ্ড। এবারে সেখানে শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ হবে, নিশ্চয় বাংলাতে নয়। তবে দেখলাম বিকালবেলা চায়ের সময় একজন সাধুর সঙ্গে পরিচয় হলো। তো আমি যার সঙ্গ নিয়েছি তিনি আমাকে বললেন যে মস্ত সাধু, ইনি ডাক্তার, এমডি ডাক্তার, কিন্তু ইনি চণ্ডীগড় থেকে এসেছেন। চণ্ডীগড় একটা ছোট্ট সেন্টার আছে, সেই চণ্ডীগড় থেকে এসেছেন তিনি। আজকে ক্লাসটা এখানে নেবেন সন্ধ্যেবেলা, তুই থাকিস প্রেয়ারের পর। প্রেয়ারের পরে হলো। তো সেই সাধুটি অবাঙালি সাধু, স্বাভাবিকভাবেই সুন্দর সৌম্য মূর্তি, লম্বা কালো চশমা পরা, গৌর বর্ণ। তিনি হিন্দিতে শ্রীরামকৃষ্ণ কথামৃত করছেন এবং বলছেন মুখে। সেই প্রথম আমার একটা বিস্ময় বোধ। এই বিস্ময় বোধটা নির্ঝরের স্বপ্নভঙ্গর ধারে কাছেও নয়, কিন্তু তার তুল্যমূল্য বিচারে ওই ধরনের একটা ব্যাপার। এর আগে কি আমি হিন্দি ভাষা শুনিনি? শুনেছি, কিন্তু আমার বাঙালি কান বাংলা ভাষায় শ্রীরামকৃষ্ণ কথামৃত শুনে, বলে, পাঠ করে অভ্যস্ত। এবং রামকৃষ্ণ মঠ মিশনের ছাত্র বা অনেকদিন যাপনকারী হিসেবে আমরা জানি যে কথামৃতের বাংলা ভাষার মধ্যে কি মধু আছে, শ্রীরামকৃষ্ণের বলার যে লক্ষ্য তার মধ্যে কি একটা সুন্দর মাধুর্য আছে, এটা আমরা জানি। কিন্তু সেটা যখন আমি শুদ্ধ হিন্দিতে শুনছি,
হয়তো নিশ্চয়ই চারপাশের আবহ মিলিয়ে, যেটাকে বলে ইংরেজিতে, সবকিছু মিলে একটা অন্য ধরনের মানসিক বাতাবরণ তৈরি করে দিয়েছিল ঠিকই, কিন্তু আমি সেই প্রথম আমার মনে হলো আরে বাস, এই হিন্দি তো আমি কোনোদিন শুনিনি, এত মিষ্টি ভাষা তো আমি আর কোনোদিন শুনিনি। আমি হিন্দি শুনেছি, হিন্দি গান, হিন্দি সিনেমা, অমুক তমুক কত কিছুই তো আমাদের পপুলার কালচারের সূত্রে, জনসংস্কৃতির সূত্রে হিন্দি তো আমাদের খুব কাছের ভাষা বলতে গেলে, কিন্তু ওই হিন্দি আমি কোনোদিন শুনিনি। আজকে যে ছাত্র ভাইটি একটু আগে হিন্দিতে কবিতা পড়লেন, মোহাম্মদ কি আকবর, আকবর এই শব্দটা দারুণ একটা সুন্দর শব্দ, আসলে উর্দু থেকে আসা, হিন্দিতে বহু প্রচলিত। এই আকবর শব্দটার মানে হচ্ছে নিউজ, খবর। এই আকবরের মধ্যে কিন্তু খবর, খবর যেটা বাংলায় খবর লুকিয়ে আছে। খবর শব্দটা আসলে আকবর থেকে এসেছে। এই হচ্ছে ভাষার মাধুর্য, ভাষার মজা। একবার যে এই ভাষার মজাটা ধরে ফেলতে পেরেছে, তার কাছে না পৃথিবীর কোনো ভাষার হায়ারার্কি, ছোট বড়, অমুক তমুক, হেনা তেনা কিচ্ছু মনে হবে না। তার মনে হবে যে এই তো একটা আবিষ্কার। যেমন আমার সেদিনের কিষানপুর আশ্রমের একটা সন্ধ্যেবেলা আরতি হয়ে যাওয়ার পরে শুদ্ধ হিন্দিতে বলা, এখনো যদি আপনারা কেউ শোনেন, হ্যাঁ মানে শুদ্ধ হিন্দি যদি শোনেন, তাহলে তোমরা আহা কি সুন্দর ভাষা। অথচ বাংলা হিন্দি নিয়ে কতই না মারামারি, তাই না? কতই না কাটাকাটি। সে তো ভাষার রাজনীতির কাটাকাটি। ভাষার তো কোনো দোষ নেই। ভাষা ওই ব্রহ্মের মতো নির্বিকল্প, নির্বিকার, তার কোনো বিকার নেই। বা তার যে ভাষা ভাষী, সেই ভাষা ভাষীরা আমরা ফাইট করছি নিজেরা পরস্পরের মধ্যে। ভাষা কিন্তু ওপর থেকে নির্বিকল্প, নির্বিকার, ব্রহ্মের মতো। আজ কেউ মুখে প্রকাশ করতে পারে নাই। রামকৃষ্ণের কথা বলতে আছে না, সেই রকম কি জিনিস মুখে বলা যায়। ভাষা সমস্তটাই আমরা মুখেই বলি, কিন্তু ভাষার মাধুর্য যে কি মজা, ভাষার যে কি মজা, সত্যি সেটা অবর্ণনীয়। এখানে একটি ছাত্র ভাই এক্ষুনি এসে সাঁওতালি ভাষায় পড়লেন, এবং আমার ছোটবেলাটা আমি বলি আপনাদেরকে, আমি কাটিয়েছি পুরুলিয়ায়। সুতরাং এই ভাষা আমার খুব কাছের ভাষা, প্রাণের ভাষা। আমার বহু বন্ধুরা এই মানভূমের, এই রার মাটির, আমি ওখানে বসে বসে আমরা যখন বসেছিলাম একটু কথা হচ্ছিল গোপাল দার সঙ্গে, আমি বাঁকুড়ার মানুষ। এই বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই যে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল, যেটা আর কি লাল মাটির সরান, টার ভূমি, মারাঙ্গুরুর দেশ, এই জায়গাটা ছোটবেলায় আমি এসে পড়েছিলাম। এখানে আমি স্কুলে পড়েছিলাম, সেটাও একটা রামকৃষ্ণ মিশনের স্কুল পুরুলিয়াতে। এবং তখন আমি দেখেছিলাম যে আরে বাস, এরা একটা অন্য ধরনের বাংলা বলে। তখন আরো ছোট, মানে তারও ধরুন ওই যে কিষানপুরের ঘটনা বললাম, তারও কয়েক বছর আগের ঘটনা। আমাদের একটি বন্ধু প্রথম দিন এসেছে, ক্লাস 8-এ ভর্তি হয়ে এসেছে। তার নাম স্বপন মাহাতো। তো বড় ছেলে, আমরাও তখন একটু র্যাগিং নয় কিন্তু খোঁচাখুচি তো হয়, কিরে বাড়ি কোথায়? আদ্রার নিকটে। উত্তর দিচ্ছে আদ্রার নিকটে। আমরা ব্যাস তাকে চাঁটি মারার এবং তার ভাষা নিয়ে মজা করার প্রচুর অস্ত্র শস্ত্র পেয়ে গেলাম। এমনই হলো যে স্বপনের নামই হয়ে গেল আদ্রার নিকটে। এবার এই বালকীয় আচরণ তো আমরা সকলেই করে এসেছি। এটার মূলে তো ওই ভাষা, এটাও একটা রাজনীতি আসলে খুব ছোট্ট জায়গায় হচ্ছে। এর মধ্যে একটা পাওয়ার স্ট্রাকচার আছে, ক্ষমতার একটা ইয়ে আছে, আমরা ওরা আছে, আমি তুমি আছি। আমার প্রমিত ভাষা কলকাতাইয়া ভাষা নিয়ে আমি এসেছি, এবং আমি পুরুলিয়ার ভাষা, মানভূমের ভাষা মেশানো বাংলা পুরুলিয়ার একটা মিশ্র বাংলা ভাষাকে আমি এখানে আমার ছোট্ট বৃত্তে আমি
ছড়ি ঘোরানোর চেষ্টা করছি। কিন্তু আমরা করে থাকি, একদমই উচিত নয়, কিন্তু করি তো বটে, এটা একটা সত্য, প্রকট সত্য। কিন্তু এই যখন কয়েক বছর থাকলাম পুরুলিয়াতে, তখন মনে হয় কি মিষ্টি করে, কি মিষ্টি লাগে এদের মুখে বাংলা ভাষাটাকে, কি ভালো যে লাগে এরকম ভাবে ট ট ট ট করে কথা বলে, হ্যাঁ বটে বটে করে কথা বলে। এর কোনো তুলনা নেই, মানভূমের বাংলা ভাষার কোনো তুলনা নেই। বাঁকুড়ার বাংলা খুব মিষ্টি। আপনি যেই উত্তরবঙ্গের ট্রেনে বেড়াতে গিয়ে ফারাক্কাটা একবার বেরোবেন, আপনি দেখবেন আপনার ট্রেনে যদি যান, তখন যে উত্তরবঙ্গের মানুষেরা ফোনে কথা বলছে যে ফারাক্কা বেরোলাম, মালদা আসছে, নামবো এবার, বা শিলিগুড়ির মানুষেরা দেখবেন কি লিল্টিং তাদের মিউজিক, একটা মিউজিক আছে তাদের ভাষায়, বাংলা ভাষায় বলছে। কারো ভাষায় মিশে আছে রাজবংশীর টান, বাহে ভাওয়াইয়ার টান। মালদার আমাদের যে বন্ধুরা পড়তো পুরুলিয়াতে, হ্যাঁ তাদের পেছনের যে টেইলগুলো, ভাষার যে পেছনের শব্দগুলো, একটা সুর মিশে থাকতো, সুর করে করে বলছে। শিলিগুড়ির মানুষেরা, জলপাইগুড়ির মানুষেরা যে যারা থাকতেন আমাদের সঙ্গে, আমাদের সহপাঠীরা, খুব মিষ্টি লাগতো শুনতে। আবার আমরা মজাও করতাম, কিন্তু আমরা বুঝতাম এই যে একটা জায়গার মধ্যে আমরা কেউ কলকাতা, কেউ পুরুলিয়া বাঁকুড়া, কেউ আবার মালদা, জলপাইগুড়ি, নকশালবাড়ি, কুচবিহার, সবাই এসে জড়ো হয়েছি। আসলে এটা ঠিক আজকে আপনারা ভাষাটাকে যেরকম ভাবে সেলিব্রেট করলেন, ছাত্র ভাইরা বিশেষ করে, আমরা তো বক্তৃতা এসেছি, আপনারা যারা সেলিব্রেট করলেন একটা ভাষায় এক রকম ভাবে করে, এই হচ্ছে ভাষার মজা। এই মজাটা হচ্ছে পাওয়ারের কথা। যখন আমরা এই ভাষার মাধুর্যের মধ্যে যাপন করি, তখন আর কোনো তর্ক, কোনো দ্বিধা আমাদেরকে আলাদা করতে পারে না। স্কুলে পড়তে পড়তেই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমার ভালো লাগার জায়গাটা বিজ্ঞান নয়, আমার ভালো লাগার জায়গাটা ভাষা সাহিত্য। আজকে এখানে হয়তো মূলত ভাষা সাহিত্যের ছেলেরা আছেন বলেই, ছাত্ররা বলেন, আমি আছেন বলেই আমি আরো বেশি করে বলছি। এবং আমি খুব খুব ভালো বাংলার মাস্টারমশাই পেয়েছিলাম আমাদের স্কুলে, এবং সেরকমই ভালো ইংরেজি মাস্টারমশাই পেয়েছিলাম। এবং তখনই ক্লাস 9-এ পড়তে পড়তে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি ইংরেজি নিয়ে পড়ব। বাঙালির ছেলে, বাংলা ঘরের ছেলে, কিন্তু ইংরেজি ভাষাটা আমার খুব ভালো লাগে, তার সাহিত্য আমার খুব ভালো লাগে। তার মূল অনুঘটক ছিলেন এই আপনাদের যারা এখানে মাস্টারমশাইরা আছেন, ঠিক তাদেরই মতো ভালো ভালো মাস্টারমশাইরা, যারা ভাষা প্রেমটাকে এবং তার সঙ্গে সঙ্গে সাহিত্য প্রেমটাকে না একেবারে জ্বালিয়ে দিয়েছিলেন। আমার ফ্যামিলিতে আজ পর্যন্ত কেউ বিজ্ঞানের বাইরে কিছু পড়েনি, তো সেই নিয়ে একটা বাদ বিসম্বাদ হলো। সেসব পেরিয়ে আমি পড়লাম, ইংরেজি সাহিত্য পড়লাম। ইংরেজি তো আমরা পড়ি, বাঙালি কিন্তু খুব ভালো ইংরেজি জানে। এটা আপনারা জানবেন যে ভারতবর্ষেরও সেরা ইংরেজি জানা জাতিগোষ্ঠীটার নাম কিন্তু বাঙালি। তার একটা কারণ আছে, ইতিহাসের দিক থেকে দেখলেও বাঙালি ইতিহাসের ইংরেজির আলো পেয়েছে অনেক আগে, নবজাগরণ ইত্যাদি ইত্যাদি। আমি যাচ্ছি সেটা ইতিহাসের তত্ত্বে, আপনারা তার কিছু কিছু জানেন সেটা। তো বাঙালি সবসময় ইংরেজি ভালো জানা যায়। আজকে প্রথমে যে ভাইটি মোদের গরম মোদের আশা গাইলেন, অতুল প্রসাদের লেখা গান, আমরা আলাদা করে অতুল প্রসাদের গান বলে খুব সবসময় নজর দিই না, কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে অতুল প্রসাদ আমাদের বাংলা অজস্র ভালো ভালো, যাতে আজকের ভাষায় একটা শব্দ আছে না যে সুপারহিট, সেই সুপারহিট গানের কিন্তু তিনি রচয়িতা। দু একটা আমরা জানি, উঠব ভারত লক্ষ্মী, অতুল প্রসাদের লেখা গান, মোদের গরম মোদের আশা, আমরি বাংলা ভাষা, রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার পরে ট্রিবিউট দিয়ে লেখা এই গান বাংলা ভাষাকে নিয়ে, এবং বাংলা ভাষার শ্রেষ্ঠ রূপকার যিনি তখন রবীন্দ্রনাথ, তাকে নিয়ে। সে কারণেই ওই দুটো লেখা, ওই দুটো লাইন ছিল ওই গানের মধ্যে। হ ধর্মেতে ধীর, হ কর্মেতে নীর, অতুল প্রসাদের লেখা। বলো 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 সবে শত বিনা বেরুলতে, অতুল প্রসাদের লেখা। মানুষটা কোথায় থাকতেন সারা জীবন? বাংলার বাইরে, লখনৌতে থাকতেন।
লখনৌতে ব্যারিস্টারি করতেন এবং সাহিত্য চর্চা করতেন। তখন সেই 19 শতকে এবং 20 শতকের প্রথম দিকে কোথায় কোথায় বাঙালিরা সব থাকতো, কারো বাংলা ভাষা সাহিত্য চর্চায় এতটুকু টান খায়, এতটুকু টোল পড়ে। আজ আমরা 21 শতকে পৌঁছেছি, হাতে এআই সহ যাবতীয় প্রযুক্তি আছে, অথচ এখনো ওই এঘর ওঘর সে ঘর এসব করে নিচ্ছে। তখন যেখানে যেতে লাগতো কয়েকদিন, সে গিরীন্দ্রশেখর বসুকে ফ্রয়েড চিঠি লিখতেন তখন কলকাতায়। সিগমুন্ড ফ্রয়েড, তার সঙ্গে চিঠিতে কথা হচ্ছে। সত্যেন বোস আইনস্টাইনকে লিখে জানাচ্ছেন এই তত্ত্বটা আমি করে পাঠালাম। আইনস্টাইন সেটা অ্যাপ্রুভই করছেন না, বলছেন যে তোমার আর আমার নামে মিলিতভাবে এটা যাবে। মনের যোগ ছিল, ভাষা কোনো দিন সেতু ভাঙে, সেতু গড়েছে। ইংরেজি ভাষা হোক, জার্মান ভাষা হোক, হিন্দি হোক, সংস্কৃত হোক, যা হোক আর তাই হোক, কারণ সবকিছুর পরে এবং সবকিছুর পারে মানুষের মনের যোগটা ছিল। ভাষা আসলে যে বিদ্যা চর্চার মাধ্যমে যে মনের যোগটা করে দিয়েছিল, তাতে আমার ভাষা তোমার ভাষা কখনো কোনো ব্যত্যয় হয়নি, কোনো ব্যতিক্রম হয়ে দাঁড়ায়নি, কোনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি। যখন ইংরেজি সাহিত্য পড়তে এলাম, দেখা গেল আদিবাস এই ভাষাটাকে নিয়ে করে কে কিরকম করে দিয়েছে। আবার আমাদের যে মাস্টারমশাই ম্যাকবেথ পড়াতেন, তিনি পাশাপাশি এসে ম্যাকবেথ পড়াতেন, তিনি গিরিশচন্দ্রের অনুবাদে ম্যাকবেথটাও নিয়ে আসতেন পাশাপাশি। সেটাও আমরা পড়ে ফেলতাম মহা আগ্রহে, যে দেখো যে সম্পূর্ণ দুই গোলার্ধের দুটো ভাষা, কিন্তু কি অপূর্ব আত্মীকরণ করছে একটার সঙ্গে আরেকটা। কি সুন্দর আমাদের এক ছাত্র ভাইটি কালিদাস উচ্চারণ করে গেলেন। এই সংস্কৃত যে উচ্চারণ করতে পারে ওই রকম ভাবে, ভাবুন একবার, আপনি যদি যখন নিজে মনে উচ্চারণ করবেন, পাঠ করবেন, গান করবেন, আসিতগিরি সমংসা কজ্জলম সিন্ধু পাত্রে সুরতরুপর শাখা লিখনি পত্র মুর্মি লিখতি যদি গৃহীত্বা সারদা সর্বকালরি তদপি তব গৃহণাম ঈশপারণ্য জাতি। এর মধ্যে যে উপমার, মেটাফর, সিমিলি গুণে দেওয়া আছে, পৃথিবীতে কোনো কবি ভাবতে পেরেছে এইরকম ভাবে? শিবের গুণগান করতে গিয়ে যা বলা আছে শিবমন্ত্র স্তোত্রের এই শ্লোকটাতে, কেউ কোনোদিন ভাবতে পেরেছে যে উপনিষদের যে কবি, উপনিষদের রচয়িতা কে কারা আমরা জানি না। ঠিক যেমন অজন্তার ইলোরা নদী গুহা চিত্রের শিল্পীদের কোথাও কোনো নাম লেখা নেই, অনামিকা তারা। কিন্তু যে উপনিষদের কবি, ওই আপনার উপনিষদকে যদি ওইভাবে সাহিত্য প্রসাদ গুণে পাঠ করেন, আমি তার অধ্যাত্ম ভাবনা চিন্তা ছেড়েই দিলাম, সে তো অনেক উচ্চ মার্গের ব্যাপার। যদি ভাষা সাহিত্যের দিক থেকে উপনিষদ পাঠ করে, দেখবেন কি উচ্চ মার্গের কল্পনা সৃষ্টি হয়েছিল এবং তার স্ফুরণ ঘটেছিল সংস্কৃত ভাষাটার মধ্যে। এরপরে কি রাজভাষা, কি তাকে নিয়ে কি আকচাকচি দুই ভাষার মধ্যে বা বহু ভাষার মধ্যে কি যায় আসে। আমাদের কাজ প্রতিটি ভাষা বা যেই ভাষাগুলির প্রতি আমরা এক্সপোজড আমাদের জীবনে, সমাজ জীবনে, বিদ্যা জীবনে, যত জানবেন আপনারা, যত এরপরে এখন যে ঘেরাটোপের মধ্যে আছে, যত বাইরের গণ্ডিগুলোতে যাবেন, তত হয়তো এক্সপোজার অনেক বাড়বে, কিন্তু ভাষিক সাংস্কৃতিক জায়গাটা না ছোট হয়ে আসে, কারণ মানুষের মনের গণ্ডিগুলো খুব ছোট ছোট হয়ে আসে। আমি সারা জীবন ওই ইংরেজি সাহিত্য পড়ে, আমি তারপর যখন আমার কর্মজীবন শুরু হলো, আমি ঠিক করলাম আমি একটা বাংলা কাগজে কাজ করব। কারণ প্রথমত একটা খবরের কাগজে কাজ করব, যেটা একটা বিরাট প্ল্যাটফর্ম দেবে আমাকে সমস্ত ভাষা, সংস্কৃতি এবং বিদ্যাচর্চার সমস্ত শাখার মানুষ যেখানে নিয়ে যাবে। একটা কলেজে বা ইউনিভার্সিটিতেও নানান বিভাগ আছে, সেখানেও মাস্টারমশাইরা পরস্পর যারা কলিগস, ছাত্ররা যারা পরস্পর সহপাঠী বিভিন্ন বিভাগে, তাদের দেখা সাক্ষাৎ সব হয়। কিন্তু বিদ্যাচর্চার পরিসরগুলো তো আলাদা। সেখানে আপনারা বাংলার
ছাত্রেরা কেমিস্ট্রি ক্লাসে তো কখনো যাবেন না, আগে তাও হতো। রেসিডেন্সি কলেজে দেখা যেত কেমিস্ট্রির ছেলেরাও বাংলার ইয়েতে এসে এমন সব দিকপাল মাস্টারমশাইরা পড়াতেন, সে দূরে আসতো, দৌড়ে দৌড়ে আসতো সেই ক্লাসটা করার জন্য। এই জায়গাটাও বাঙালির একতা ছিল, বেশি দিন নয়, কিছুদিন আগেই ছিল, 30-40 বছর আগেও ছিল। কিন্তু খবরের কাগজ একটা জায়গা যেখানে সমস্ত বিদ্যা চর্চার মানুষ একত্র হয়েছে। আমি যেখানে বসে, আমার পাশে কেউ ইতিহাসের কোনো ছাত্র সেই খবরের কাগজে কাজ করতে এসেছে, কেউ সোশিয়োলজি পড়ে এসেছে, কেউ ইঞ্জিনিয়ারিং পর্যন্ত পড়ে পরে খবরের কাগজে নিতে এসেছে, এবং তারা নানান ভাষা জানে। কেউ হয়তো কোনো কালে একটু ফরাসি শিখেছে, কেউ স্প্যানিশ জানে, কেউ এখন কোনো একটা আলাদা আলাদা ইয়েতে চাইনিজ ম্যান্ডারিন শিখছে, এরকমও আছে, নানান জনের নানান ফ্যাশন। এবং তাতে একটা চূড়ান্ত মজা হয় কাজ করার সময়। আমাদের যা যা যেখানে কিছু আটকায়, এই ফরাসি বিদ্যুৎ উচ্চারণ, এটা কি রে, এটাকে কি লেখা হবে বলে দিল, এই মজাটা জার্নালিজমে পাওয়া যায় নানান ভাষা। এবং আমাদের ওই কাজ করতে গিয়ে না কখনো আজ পর্যন্ত মনে হয়নি যে এটা এটা বড়, এটা ছোট, এটা অমুক তমুক। যখন আমরা ভাষার রাজনীতি নিয়ে লিখি তখন আমরা খড়গহস্ত, কারণ সেটা রাজনীতি, ওই ভাষাভাষীরা, রাজনীতিকরা বা সেই তারা মিলে এটা করছে। ভাষাগুলোর তো কোনো ইয়ে নেই, ওই যে ব্রহ্মের মতো ভাষা, নির্বিকল্প, নির্বিকার। তার মজা যদি একবার বুঝে ফেলা যায় তখন শুধু তার রসটুকু আস্বাদন করা যায়। সুতরাং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে এই কথাটা বারবার উচ্চারিত হলো আজ এই মঞ্চ থেকে, যে প্রত্যেকটি ভাষাকে, কারণ প্রত্যেকটি ভাষাই তো কারো না কারো মাতৃভাষা। আজকে আমাদের কাগজে দেখবেন একটা, যদি পড়েন বা পরে গিয়ে সম্পাদকীয় পাতায় একটা লেখা লিখেছেন, আমরা গতকাল আমি লেখাটা তৈরি করছিলাম, মানে পাতার জন্য তৈরি করছিলাম, রামকুমার মুখোপাধ্যায় লিখেছেন। সেখানে তিনি একটা তথ্য দিয়েছেন যে ৭৭০০ প্লাস ভাষা এখনো পৃথিবীতে আছে, কিন্তু আগামী কিছু বছরের মধ্যেই তার বেশ বড় একটা শতাংশ বিলুপ্ত হয়ে যায়। অনেক ভাষা এই মুহূর্তে আছে যাদের হাতে গোনা ভাষাভাষী আছে, এই বাংলাতেও আছে। উত্তরবঙ্গেরই এরকম অনেক জনজাতি বা উপজাতির ভাষা আছে যেগুলো কিছু মানুষ মাত্র সেগুলোতে কথা বলে। তার ভাষাটাকে রক্ষা করাও, তার ভাষাকে আশ্রয় দেওয়াও কিন্তু বাঙালিরই কাজ হবে। ঠিক যেমন আপনারা শুনেন অনেক সময় যে মানে রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত অনুরক্ত যারা, তাদের কাজ হচ্ছে পৃথিবীর সমস্ত ভাব, সমস্ত রকম ধর্মকে রক্ষা করা। ঠিক সেরকম আপনি যদি যে কোনো ভাষাকে ভালোবাসেন, তাহলে পৃথিবীর সমস্ত ভাষাকে আপনাকে রক্ষা করতে হবে। আপনি কখনো যদি বলেন না তো ভাষা পুরো হয় এখান থেকে, বাজে, ফালতু, তোর ভাষা তুই অমুক করছিস, তো খারাপ, যা, আপনি আর তাহলে আপনি ট্রু বাঙালিও নন। কারণ বাঙালি তো এটা নয়, বাঙালিত্বের ধারণার সঙ্গে এটা যায় না। সৌমি যেরকম বলছিলেন যে বাঙালির একটা বিরাট মন আছে, উদারতা আছে, এটা সব কিছুতেই আছে। সেজন্যই খাদ্যাভ্যাসে বাঙালি সর্বগুণ, সব খায়, অন্য কোনো জাতি সব খায় না। সেই জন্যই বরং তাদের বুফেতে বাঙালি খাবার থাকে। কিন্তু আমরা সত্যি করলে আমরা সবার খাবার রাখি, খা সব, আমরাও খাই, খেয়েছি, তোদেরকেও খাওয়া। ভাষা নিয়েও কিন্তু বাঙালির কোনো দিন কোনো ছুটপাট ছিল, কোনো দিন ছিল। 19 শতক থেকে শুরু করে আমাদের সমস্ত মনীষীরা একাধিক ভাষায় ভাষা চর্চা করে গেছেন, সেই ভাষাকে প্রতিষ্ঠা দিয়ে গেছে। কার নাম? আপনি রামমোহন ফার্সি, তা বলতে পারেন যে তার সময় ফার্সি ছিল রাজভাষা, ঠিক আছে, মানলাম ফার্সি রাজভাষা, কিন্তু সেই ফার্সি ভাষায় তিনি বই লিখে অমুক করে তমুক করে একেবারে ভাষাটার আজকে চর্চাই নেই। কিন্তু পার্সিয়াতে রামমোহন রায়ের মানুষ অনেক জানে, ইন্টেলেকচুয়াল সার্কেল। আমরা পার্সিয়ান ভাষা এখন জানি, তারা জানে। বিদ্যাসাগর সংস্কৃত থেকে শুরু করে বাংলা ভাষাটাকে শুরু করলেন, বঙ্কিমচন্দ্র তাকে প্রতিষ্ঠা দিলেন, তারপরে যুগ যুগ ধরে তো বাকিরা ছেড়ে দিলেন। বিবেকানন্দ, স্বামীজির বাংলা ভাষা, আমাদের 11-12 পড়ার সময় ওই স্বামীজির বাংলা ভাষার একটা পিস থাকতো আমাদের ইয়েতে, জানি না এখন থাকে কিনা, কিন্তু কি অপূর্ব স্বামীজির বাংলা। প্রথম যখন আমি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের ইংরেজি পড়ি, আমার মনে হচ্ছে যে এইরকম ইংরেজি কেউ লিখতে পারে, এত সহজে কেউ ইংরেজি ভাষাটা লেখা সম্ভব। আমরা ইংরেজি লিখতে গেলেই
বিশেষ করে আমরা যারা ইংরেজি পড়েছি তারা ফটো মটো অমুক তমুক এই এনে সেখানে কমপ্লেক্স কম্পাউন্ড ক্লজ ক্লজ এনে একটা করে দিলাম। যোগেশ্বরানন্দের ইংরেজি পড়বেন, ওটা ইংরেজি ওই রকম মধুমাখা ইংরেজি হতে পারে? স্বামীজির পরে ওই রকম ইংরেজি। আমি আমার অনেক বন্ধুদেরকে বলেছি যে ভালো ইংরেজি জানতে হলে লোকেশ্বর তোমাকে তুমি যদি ধর্ম স্পিরিচুয়ালিটি তোমার ভালো না লাগে ভাষার জন্য কেমন করে ভাষায় ইংরেজি লিখতে হয় সেটা শেখার জন্য। এইরকম এক একটা জায়গা থেকে না ভাষা এবং ভাষী যারা সেই ভাষার মানুষগুলো মনীষীদের তাদেরকে অ্যাকোয়ার করবেন আপনারা। বাংলা ভাষা পড়ছি আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জানবো না, হতে পারে না। ওই সময়ে যখন তিনি তার ক্যারিয়ারের শীর্ষে, তখন তাকে বলা হয়েছিল, তখন ওই উর্দু রাষ্ট্রভাষা যেটা যার পর থেকে 21শে ফেব্রুয়ারির যে ইতিহাসটা, তাকে বলা হয়েছিল যে উর্দু রাষ্ট্রভাষা এটার পরে আপনাকে বলতে হবে। তিনি বলছেন কোনোদিন আমি বলবো না। তিনি তার মধ্যে উর্দু আর আরবি জানতেন, এত ভালো মানুষ তখন ছিল না পূর্ববঙ্গে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো। বলেন না কেন উর্দু রাষ্ট্রভাষা হবে? এই ভূখণ্ডের মানুষ বাঙালি, এরা এদের রাষ্ট্রভাষা হবে বাংলা। আমি কোনোদিন উর্দু হয়ে বলতে পারবো না। হ্যাঁ, আমি উর্দুকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু এটা অন্য কথা, এখানে আমি বাংলাতে করতে পারবো না। তার উপর এমন হুমকি দেওয়া হয়েছিল যে শহীদুল্লাহ সাহেব, আপনি তো মাস্টারমশাই এখন অধ্যাপক হয়েছেন, আপনার তো সামনে ক্যারিয়ারের পথ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করে দেওয়া হবে, আপনি এইটা করবেন। বলছেন যে আপনি সারা জীবন ভাষা আর সাহিত্যের খেদমতগিরি করে গেছি, সেবা করে গেছি, একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য আমি আজকে আমার সেই ভাষা চর্চার জায়গাটা থেকে আমি একটা প্রমোশন পাওয়ার জন্য আমি এইটা বলবো তোমাদের সামনে গিয়ে, তার থেকে আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব, আমি একটা স্কুলে গিয়ে পড়াবো, পাঠশালায় গিয়ে আমি বাংলা পড়াবো, তাও শুনি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারপরে কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি হতে পারেননি, তাতে ঘন্টা হয়েছে, কিন্তু ইতিহাস জানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার জন্য কি করে গেছে। সুতরাং এইভাবে এক একটা ভাষাকে এবং তার মনীষীদেরকে আমাকে পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে। সমস্ত কিছু পড়বেন না, কিন্তু অনুবাদ হয়ে আমাদের সেই ভাষার চর্চাটাকে আরো সুন্দর করে দিয়েছে, সেইটাকে করতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে এই প্রত্যেকটি ভাষাকে তার নিজের মায়ের সম্মান দেওয়া। আমি বলি আমার মা আমার কাছে প্রিয়, বন্ধুর মা আমার মায়ের মতো নয়, তাকে আমি প্রণাম করি না। সুতরাং অন্য সমস্ত ভাষাকে তো বন্ধুর মায়ের মতো যদি মাতৃসময় বলি, কারো না কারো মাতৃভাষা, তাদেরকে সম্মান করি, তাদেরকে প্রণাম করি, দিয়ে তাদের চর্চা করি। তবে প্রতিটি ভাষা সরস্বতী আমাদের আশীর্বাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার।